জানিস দিদি ভাই, তোর জন্মের সময় তোর মা চলে যায়। আর তাই তো আমি তোকে অপায়া ভেবেছিলাম, তোকে আমি আদর যত্নও করিনি, শুধু মনে মনে বলেছিলাম বৌমার সাথে তুইও কেন চলে গেলি না। পরে ভৈরবী মা আমার সব ভুল ভেঙে দিয়েছে। ভৈরবী মা তোকে দেখেই বলেছিল তুই নাকি পূর্ণ শক্তির অধিকারী। আর তার জন্যই বুঝি আমি সব পশু পাখির ভাষা বুঝতে পারি, তাই না ঠাকুমা? জানো তো ঠাকুমা, আজকে আমি নদীর ধারে গিয়েছিলাম, সেখানে গিয়ে তো আমার মাছদের সাথে কথা হয়েছে। জানো তো, আমার দুটো মাছ বন্ধুর সাথে কথা হয়েছে, আর ওরা আমার বন্ধু হয়ে গেছে। কি বলছিস তুই? তুই অত দূরে নদীর ধারে গিয়েছিলি? না ফুলি, তোর দস্যিপনা আর গেল না। বলছি কি দিদি ভাই, তুই যে এমন ভাবে টোটো করে ঘুরে বেড়াস, যদি কোনো বিপদ হয় তখন কি হবে বলতো? ঠাকুমা, তুমি আমাকে নিয়ে অত দুশ্চিন্তা করো না তো, আমার কিচ্ছু হবে না। বাবা মা ছাড়া অনাথ ফুলি ঠাকুমা মিনতির কাছেই মানুষ, আর মিনু তার নাতনিকে অনেক আদর যত্নে বড় করেছে। ও বাবা, আজকে এত গরম পড়েছে, গ্রীষ্মকাল যে পড়ে গেছে সেটা আমি ঠিক বুঝতেই পারছি না। বাবা, নদীর ধারে যাই, নদীর ধারে হিমেল বাতাসে শরীর প্রাণ সবটাই জুড়িয়ে যাবে। হায় হায়, এটা আমি কি দেখছি? নদীর ধারে মৃত মৎস্যকন্যা। আহারে, কে এভাবে মৎস্যকন্যাকে মেরে ফেলে রেখেছে? আর মৎস্যকন্যার পেটে তো সন্তানও আছে, মৎস্যকন্যা তো গর্ভবতী। নিশ্চয়ই মৎস্যকন্যার সাথে মৎস্যকন্যার সন্তানও মারা গেছে। ফুলি এসব বলে মৎস্যকন্যার পাশে বসে আফসোস করছিল, আর তখনই মৎস্যকন্যার পেট থেকে আওয়াজ আসতে শুরু করে। না গো, তুমি ভুল ভাবছো, আমার মা মারা যায়নি। আমার মাকে তো জল রাক্ষসী ঘুম পাড়িয়ে রেখেছে, তাই আমার মা এখন চির নিদ্রায় আছে। এখন যদি মায়ের ঘুম না ভাঙে, তাহলে তো আমি পৃথিবীর আলো দেখতে পারবো না। এইসব আমি কি শুনছি? গর্ভবতী মৎস্যকন্যার পেট থেকে তো এ আওয়াজ আছে, তবে কি কেউ পেটের ভেতর থেকে কথা বলছে? হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলছো, আমি মায়ের গর্ভ থেকে কথা বলছি। দয়া করে তুমি আমাদের সাহায্য করো, আমার মায়ের চিরনিদ্রা ভাঙানো যে ভীষণ দরকার। সবই তো বুঝলাম, আর তুমি বললে তোমার মায়ের এই হাল নাকি জল রাক্ষসী করেছে, তবে আমি তোমার মায়ের চিরনিদ্রা ভাঙাবো কি করে? সেসব তোমাকে আমি বলে দিচ্ছি। আসলে ওই জল রাক্ষসীকে মেরে ফেলতে পারলে আমার মাকে বাঁচানোর উপায় তুমি পেয়ে যাবে। তুমি জানো, ওই জল রাক্ষসী আমার মাকে চিরনিদ্রায় পাঠিয়ে জলের তলায় তাণ্ডব চালাচ্ছে। তুমি যদি জলের তলায় গিয়ে চুপি চুপি আমার মায়ের কক্ষে যেতে পারো, তবে তুমি সোনার তলোয়ার পাবে। আর ওই সোনার তলোয়ার দিয়ে তুমি যদি জল রাক্ষসীর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলো, তাহলে জল রাক্ষসী ভস্ম হয়ে যাবে, আর তার ভস্ম হওয়া থেকে একটা উজ্জ্বল পাথর পাবে। ওই পাথরটি হলো জল রাক্ষসীর প্রাণ। আর ওই পাথরটা যদি একবার আমার মায়ের মাথায় ছোঁয়ানো যায়, তাহলে আমার মা ঘুম থেকে জেগে উঠবে, মায়ের চিরনিদ্রা একদম ভেঙে যাবে, আমিও মায়ের গর্ভ থেকে বের হতে পারবো। ও, এই ব্যাপার। তাহলে আমি তোমাকে পৃথিবী আলো দেখার জন্য হলেও ওই জল রাক্ষসীকে ভস্ম করব। কিন্তু আমি ওখানে যাব কি করে, সেটা তো বললে না। তুমি এই নদীতে লাফ দাও, তাহলে তুমি জল রাজ্যে যেতে পারবে। তবে সাবধান, সোনার তলোয়ার উদ্ধারের আগে জল রাক্ষসীর সামনে পড়ো না যেন। এই কথা শুনে ফুলি আর দেরি করে না, ফুলি সাথে সাথে নদীতে ঝাঁপ দেয়, আর নদীতে লাফ দিয়ে ফুলি নদীর তলদেশে জলরাজ্যে চলে যায়। এটাই বুঝি জলরাজ্য, আর এটাই হলো জল তার ভাঙ্গার। আশেপাশে মাছেরা মরে আছে, নিশ্চয়ই এটা জল রাক্ষসী করেছে। আগে তো আমাকে সোনার তলোয়ার উদ্ধার করার জন্য মৎস্যকন্যার কক্ষ খুঁজতে হবে, আর সে কক্ষে আমাকে যেতেই হবে। এরপর ফুলি চুপি চুপি জল রাজ্যের প্রবেশদ্বার পার হয়ে ভিতরে যায়, আর মৎস্যকন্যার কক্ষ খুঁজতে থাকে। আর হঠাৎই ফুলির সাথে ফুলির একটা মাঝ বন্ধুর দেখা হয়ে যায়। এই কি বন্ধু, তুমি
তুমি এমন খারাপ সময় এই জল রাজ্যে কেন এসেছো? এমনিতেই তো জল রাক্ষসী কারণে অকারণে মাছদের মেরে ফেলছে, আবার জল রাজ্যে তাণ্ডব চালাচ্ছে। একবার যদি জল রাক্ষসী তোমায় দেখতে পায় তাহলে তো তোমার মৃত্যু নিশ্চিত। তুমি দয়া করে এখান থেকে চলে যাও বন্ধু, চলে যাও। আহা বন্ধু, তুমি আমাকে নিয়ে এত অস্থির হয়ে পড়ো না তো। তুমি শুধু আমাকে এটা বলো, মৎস্যকন্যার কক্ষ কোনটা? আমার যে মৎস্যকন্যার কক্ষে যাওয়া ভীষণ দরকার। তুমি আমার কথা শুনবে না তো? তবে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখন তো জল রাক্ষসী জল রাজ্যের বাইরে আছে। চলো চলো, আমি তোমাকে মৎস্যকন্যার কক্ষে নিয়ে যাচ্ছি। এরপর ফুলিকে নিয়ে মাছ মৎস্যকন্যার কক্ষে যায়। আর মৎস্যকন্যার কক্ষে যাওয়ার পর ফুলি সেই সোনার তলোয়ার খুঁজতে থাকে। একে একে বন্ধু, তুমি কি এখানে কিছু খুঁজছো? তাড়াতাড়ি করো, জল রাক্ষসী যে এক্ষুনি চলে আসবে। আমি এটাই খুঁজছিলাম, এই সোনার তলোয়ারটা ভীষণ দরকার ছিল, আর আমি সোনার তলোয়ার পেয়ে গেছি। এবার শুধু ওই জল রাক্ষসীকে খুঁজে পাওয়া দরকার। ফুলির কথা শেষ হতে না হতেই সেখানে জল রাক্ষসী চলে আসে আর ফুলিকে বলে, এই কে রে তুই? তুই আমার সন্ধান করছিস, আবার আমার কক্ষে দাঁড়িয়ে? কিন্তু তুই এই সোনার তলোয়ার কেন নিয়েছিস? ফেলে দে ওই সোনার তলোয়ার, নয়তো আমি তোকে আজ তো গিলে খাবো। তুই আমাকে গিলে খাবি? দাঁড়া শয়তান রাক্ষসী, তার আগে আমি তোকে ভস্ম করে দেব। এই বলে ফুলি জল রাক্ষসীর দিকে তলোয়ার নিয়ে তেড়ে যায় আর জল রাক্ষসীর দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। আর তখনই জল রাক্ষসী ভস্ম হয়ে যায়। আর ধ্বংসের স্তূপে একটা চকচকে পাথর, একটা সাদা পাথর চকচকে করতে থাকে। আমার যা দরকার ছিল মাছ বন্ধু, আমি তা পেয়ে গেছি। এবার আমি চলি, আর তুমি কিছু ভেবো না, শীঘ্রই তোমাদের জল রাজ্যে শান্তি ফিরে আসবে গো। এই কথা বলে ফুলি মৎস্যকন্যার কাছে ফিরে আসে আর মৎস্যকন্যার কপালে পাথরটা ছোঁয়াতে মৎস্যকন্যা চোখ মেলে। এ কি, এ আমি কোথায়? আর আর তুমি বা কে মেয়ে? আমি আমি এখানে কি করে এলাম? এখন তো আমার এখানে থাকার কথা নয়। আমার জল রাজ্যে যে জল রাক্ষসী আক্রমণ করেছে। অস্থির হয়ে না জলপরি, তোমার জল রাজ্য সুরক্ষিত আছে, আমি সবটা বলছি তোমাকে। এরপর ফুলি সব কথা খুলে বলে আর এসব কথা শুনে মৎস্যকন্যা স্বস্তি পায় আর খুশি মনে বলে, সাবাস, যে জল রাক্ষসী আমাকে পরাজিত করেছে তুমি তাকে ভৎস করেছো। তুমি আমার জল রাজ্যকে সুরক্ষিত করেছো। আমি তোমার কাছে চিরঋণী থাকবো মেয়ে। তবে এবার আমি চলি, আমাকে যে জল রাজ্যে যেতে হবে। আমার যে সন্তান দেওয়ার সময় হয়ে এসেছে। আর হ্যাঁ, তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে এই নদীর পাড়ে এসে আমাকে ডেকো, কিন্তু আমি অবশ্যই তোমায় সাহায্য করতে ছুটে আসবো। এরপর মৎস্যকন্যা চলে যায় আর ফুলিও খুশি হয়ে বাড়িতে চলে আসে। নয়নাপুর নামে এক গ্রামে বাস করত এক ধোপা। দুই কুলে তার কেউই ছিল না, সে একা একাই এই বাড়িতে থাকতো। সেখানকার লোকেদের কাপড় সে পরিষ্কার করে দিত, কিন্তু ধোপার বয়স অল্প হওয়ায় সে মানুষের কাপড় ঠিকভাবে পরিষ্কার করতে পারতো না। আরে তানিম ভাই, যে কাপড় পরিষ্কার করছো বুঝি? আজ কয়টা কাপড় হলো শুনি? আমার আর কাপড়, কপালে বিয়েও নেই, কাপড়ও নেই। কেন যে কেউ আমার কাছে কাপড় নিয়ে আসে না তা কে জানে। ভাই, খুব মজার কথা বললেন। কাপড়গুলো তো একটু ভালো করে পরিষ্কার করতে পারো, তাহলেই তো তোমার কপালে টাকাও জুটবে, আর টাকা হলে তো বউ এমনিই জুটবে। চেষ্টা তো আর কম করি না ভাই। মানুষের হাজার ভালো করে কাজ করে দিলেও শেষে ভালো হয়নি বলে চলে যায়। আর ঠিক আছে ঠিক আছে, পথ ছাড়ো আমার, গোসল করে উঠে যাই। আমার যে কাপড়টা আছে তাড়াতাড়ি দিয়ে দিও। লোক পানিতে নেমে গোসল ছেড়ে সেখান থেকে উঠে যায়। এদিকে তানিম সব কাপড় ধুয়ে লাড়তে লাড়তে বলল, কি যে করি, কিছু আর ভালোই লাগে না। সবাই শুধু আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি তো আর কাপড়গুলা মানুষের থেকে কম পরিষ্কার করি না, তারপরেও আমাকে অপমান করে ঠিকই টাকাটা কম দেয়। এই বলে তানিম তার বাড়িতে চলে যায়।
তারপর ঘরে বসে খাবার খাচ্ছিল। তখনই বিশাল আকৃতির এক লোক মুখ ঢেকে তানিমকে বলল, এই বাড়িতে কেউ আছেন? এটা কি ধোপার বাড়ি নাকি? হ্যাঁ মশাই, আছি। এটা ধোপা বাড়ি। কিছু বলবেন নাকি? বাইরে একটু বেরিয়ে আসো তো, আমার এই কাপড়গুলো নিয়ে যাও। তানিম বাহিরে বেরিয়ে এসে দেখলো বিশাল আকৃতির এক লোক দাঁড়িয়ে আছে তার সামনে। তানিম মনে মনে বলল, বাবারে বাবা, এত বড় মানুষ আমি তো জন্মেও চোখে দেখি নাই। কোথা থেকে আসলো আমার কাছে? এই ভাবছো? এত ভাবাভাবি বাদ দিয়ে শোনো, এই কাপড়গুলা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবে। আমি 2-1 দিনের ভেতরে আবার এসেই নিয়ে যাব। আচ্ছা মশাই, ঠিক আছে। এগুলো কি আপনাকে বাজারে দিয়ে আসবো নাকি বাড়িতে এসেই নিয়ে যাবেন? না, তার কোনো দরকার নেই, আমি বাড়িতে এসেই নিয়ে যাব। আর শোনো, খুব যত্ন করে কাপড়গুলা পরিষ্কার করবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। এই বলে লোকটি চলে গেল। এদিকে তানিম কাপড়গুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেল। পরের দিন তানিম সেই অদ্ভুত লোকের কাপড়গুলো নিয়ে পুকুরে চলে গেল পরিষ্কার করতে। বাবারে বাবা, কি নোংরা কাপড়গুলা! মনে তো হচ্ছে সব রক্তের দাগ, আর খুব ময়লা। যাই, কাপড়গুলো ধুইয়ে এবার নেড়ে দেই। তানিম কাপড়গুলো ধুয়ে যখন দড়িতে নাড়তে গেল, তখন দেখলো পকেট থেকে ছোট্ট কি যেন একটা মাটিতে পড়ে গেছে। আরে, ওই লোকের পকেট থেকে এটা আবার কি পড়লো? দেখি তো। তানিম যখনই সেটা উঠাতে গেল, সাথে সাথে একটা ছোট্ট বোতল মানুষের মতো শো শো করে বড় হচ্ছে। তানিম ভয় পেয়ে একটু দূরে সরে গিয়ে বলল, কি সাংঘাতিক ব্যাপার! পকেট থেকে পুতুল পরে সেটা আবার বড় হয়ে গেল। এটা কি হতে পারে নাকি? আমি পুতুল নই গো, আমি তো একটা মানুষ। একটু আস্তে তো কাপড়টা পরিষ্কার করতে পারতে। বাবারে, আমার মাজাটা ভেঙে গেছে। আমি কত চিল্লিয়ে বলছি আমাকে আর কেছো না, কিন্তু কই, তুমি তো শুনতেই পাও না। না, মানে আমি শুনতে পাইনি গো। কে তুমি? আর এই পকেটের ভিতরেই বা কি করছো? আমাকে একটা দুষ্ট তান্ত্রিক এখানে আটকে রেখেছিল, তাই এই পকেটে করে পালিয়ে এসেছি। মানে কি? তোমাকে আবার আটকে রেখেছিল কিভাবে? তুমি এত বড় একটা মানুষ, তোমাকে কিভাবে আটকে রাখতে পারে? জাদুকর গো, যেই লোকটা তোমাকে এই কাপড়গুলো কাচতে আসতে দিয়ে গেছে, আসলে সে একটা ভয়ঙ্কর জাদুকর। ও, তাই বলো। আর তোমার বাড়ি কোথায় গো? তোমার নামটাও তো জানা হলো না। আমার নাম মিম। আমার কোনো বাড়ি নেই। এই দুই কুলে যে আমার আপন বলতে কেউ নেই, আমি একা। ও, তাই বলো। তুমি যেহেতু একটা মেয়ে, আমার বাড়িতে তো তোমাকে রাখতে পারবো না, মানুষে যে খারাপ বলবে। তাই বলছিলাম, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। আমি যে একটা মাথা গোঁজা ঠাঁই পাবো, এটাই যে আমার কাছে অনেক কিছু। সেদিন তারা দুজনই খুশি মনে বিয়ে করে নিল। তানিমের নতুন সংসার বেশ সুখেই কাটছিল। একদিন তানিমের বউ তানিমকে বলল, শোনো, তোমার কাপড়গুলো ঠিকভাবে পরিষ্কার করা হয় না। তাই বলছিলাম কি, কাল থেকে লোকের যে কাপড়গুলো নিয়ে আসবে সেগুলো আমি নিজেই পরিষ্কার করে দিব, আর তুমি সেগুলো দিয়ে আসবে। কি বললে বউ? শেষে তুমিও আমাকে বললে যে আমার কাপড় পরিষ্কার করা হয় না? তা নয় তো কি, সত্যিই তো বললাম। এজন্যই তোমার কাছে মানুষ কাপড় দিতে চায় না। তা বললাম, কাল থেকে মনে রেখো। পরের দিন তানিমের বউ খুব সুন্দর করে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করলো। কাপড়গুলো শুকিয়ে তানিমকে দিয়ে বলল, এই নাও, তোমার সব কাপড় পরিষ্কার করা হয়েছে। যাও, এগুলো যাদের কাপড় তাদের দিয়ে এসো। ও মা, বউ, তুমি তো খুব সুন্দর করে কাপড় পরিষ্কার করতে পারো। এবার বুঝেছি কেন আমার ধোয়া কাপড় মানুষে পছন্দ করে না। আমার কাছে কাপড় পরিষ্কার করার জাদু আছে গো, বুঝেছো? যাও, এগুলো এবার দিয়ে এসো। তানিম তার বউয়ের ধোয়া কাপড়গুলো নিয়ে শিবুদের বাড়িতে গেল। শিবুর কাছে কাপড়গুলো দিয়ে বলল, দেখো ভাই, আজকে তোমার কাপড় পরিষ্কার করা হয়েছে কিনা ঠিকঠাক। বাহ তানিম,
আজ তো খুব সুন্দর করে কাপড়গুলো পরিষ্কার করলি। একদম সোনার মতো ঝকঝক করছে রে। হ্যাঁ, এখন থেকে সবার কাপড় এমন সোনার মতোই ঝকঝক করবে। তানিম কাপড়গুলো দিয়ে চলে গেল। এভাবে পুরো গ্রামে তানিমের সুন্দর করে কাপড় পরিষ্কার করার কথা ছড়িয়ে পড়লো। দলে দলে মানুষ তানিমের কাছে কাপড় নিয়ে যেতে লাগলো। একদিন তানিম তার বউকে বলল, হ্যাঁ বউ, তুমি কি এমন জাদু করলে যে আমার বাড়ি থেকে এখন কাপড়ই ফুরায় না? তুমি আসবার পরে আমার অবস্থার কিন্তু বেশ উন্নতি হয়েছে। এটা জাদুর লাঠি। আমি এই জাদুর লাঠি যে কাজেই ব্যবহার করব সেটাই অনেক সুন্দর হবে, বুঝেছো? এটা আমি ওই জাদুকরি লোকের কাছ থেকে নিয়েছিলাম। ও, এইবার বুঝলাম। আমি যেটা 10 বছরে পারি নাই, আমার বউ সেটা 10 দিনে কিভাবে পারলো। এমন সময় বাইরে থেকে কেউ ভারী আওয়াজে ডেকে উঠলো, বাড়িতে কেউ আছো নাকি? বাইরে এসো। ও, অজানা মশাই, তুমি এতদিন পরে তোমার কাপড় নিতে আসলে বুঝি? ন্যাকামো বাদ দিয়ে বলো, আমার পকেটের ভেতরে একটা ছোট মানুষ ছিল। সে কই? আমি তাকে অনেক খুঁজেছি, পরে মনে পড়লো সে চালাকি করে আমার পকেটে ঢুকেছিল, আর সে এখানেই আছে। কই? না না, আমি তো পকেটে কিছুই পাইনি। এমন সময় তানিমের বউ সেখানে এসে বলল, কে এসেছে আর কার সাথেই বা কথা বলছো? এই তো সে। তুই আমাকে মিথ্যে বললি। তোকে তো আমি হ্যাঁ, আমি এখানে, আমি এর বউ, আমি একে বিয়ে করেছি। কি করবে তুমি এখন? তোর এত বড় সাহস, তুই আমার থেকে পালাতে চাস? তোকে আজ আমি সাথে করে নিয়ে যাব আর একটা পিঁপড়ে বানিয়ে দেব। লোকটি যেই না মিমকে নিতে গেল, তখনই মিম সেই জাদুর লাঠি দিয়ে লোকটির মাথার কাপড়টি উড়িয়ে দিল। লোকটি যেই না কাপড়টা ঠিক করতে লাগলো, তখনই মিম তানিমের কানে কানে কিছু একটা বলল। তানিম লোকটির পেছনে চলে গেল। মিম সামন থেকে লোকটিকে বলল, তোর সাহস থাকলে আমাকে ধরে দেখা। তুই কি ভেবেছিস আমি তোকে ধরতে পারবো না? আমি পৃথিবীর সব থেকে বড় জাদুকর। তোকে বলি দিয়েই তো আমি আরো বড় জাদুকর হতে চেয়েছিলাম। সেটা যখন হলো না, তখন তোকে আজীবন পিঁপড়ে বানিয়ে দেব। লোকটি তার জাদু দিয়ে প্রায় মিমকে বশ করতে গেল, তখনই তামিম লোকটির পিছনের একটা চুল ধরে টেনে ছিঁড়ে ফেললো। এটা কি করলি? লোকটি চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারালো। বউ, এই টেকোর মাথায় তো শুধু একটা মাত্র চুলই ছিল, সেটাই বা তুমি ছিঁড়ে ফেলে দিতে বললে কেন? কারণ তার জাদুর সব শক্তি ওই লোকটার চুলের ভিতরেই ছিল। ওর সব জাদু আমি নষ্ট করে দিলাম। এখন থেকে ও আর কারো জীবন নষ্ট করতে পারবে না। বাহ, আমার বউটা তো দেখছি খুব বুদ্ধি। যাক, অবশেষে একটা বউ হলো, আর সাথে টাকাটাও হলো। গ্রামের শেষ প্রান্তে ভাঙ্গাচুরা পুরনো একটা ছোট্ট কুঠির। সেই কুঠিরে বৃদ্ধা মিনতি থাকে। মিনতি বন্ধ্যা মহিলা। সবজি নিয়ে যাও গো, সবজি, টাটকা টাটকা সবজি নিয়ে যাও, টাটকা টাটকা সবজি নিয়ে যাও। সতেজ সবজি আছে গো, সতেজ সবজি আছে গো, সবজি নেবে গো, সবজি। আহা মিনতি পিসি, সকাল সকাল কি তোমাকে আমার সামনেই পড়তে হলো? আমি আজ কত ভালো একটা কাজে যাচ্ছিলাম, আর অমনি তোমার মুখটা দেখতে হলো। তোমার বাপ 14 পুরুষ সবাই বলতো তুমি অপায়া অলক্ষী, আর আমি একটা শুভ কাজে যাওয়ার সময় তোমারই মুখটা দেখলাম। আচ্ছা, সকাল সকাল যে তুমি সবজি ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছ, কে তোমার এসব সবজি নিবে? হ্যাঁ, এসব কথা বলে বিনোদ মিনতির মাথার সবজির ঝুড়িটা ধাক্কা মেরে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। হায় ঈশ্বর, এত লাঞ্ছনা আর কত সহ্য করব বলো তো? বুড়ি হয়ে গেলাম, অথচ আজও বন্ধ্যা নারী বলে সবাই অপমান করে আমায়। আবারও মিনতি সবজির ঝুড়ি মাথায় নিয়ে সবজি বিক্রি করার জন্য চিৎকার করতে থাকে।
ও মাসিমা, এইদিকে আসো তো, আমাকে কিছু সবজি দিয়ে যাও। ও মাসিমা, শুনছো? রমেলার চিৎকার শুনে মিনতি সেখানে আসে। এই দেখো মা, এই সবজিগুলো আছে আমার কাছে। দেখো তুমি কোন কোন সবজি নেবে। কি কাণ্ড মাসিমা, তোমার ঝুড়ির সব সবজিগুলো কেমন যেন থেতলে গেছে। কিন্তু কি আর করব, বেলা হয়ে গেছে, এখন তো আর হাটে যাওয়ারও সময় নেই। তা 1 কেজি টমেটো আর একটা লাউ দাও তো, এসব দিয়ে না হয় এই বেলাটা চালিয়ে নেব, পরে হাটে গিয়ে সবজি কিনে নিয়ে আসবো। রমেলার কথা মতো মিনতি 1 কেজি টমেটো আর একটা লাউ দেয়। এসব নিয়ে রমেলা টাকা দিয়ে চলে যায়। আবারও মিনতি সবজির ঝুড়ি নিয়ে চলতে শুরু করে, আর সারাদিন সবজির ঝুড়ি মাথায় নিয়ে ঘোরাঘুরির পর সন্ধ্যায় মিনতি আবারও বাসায় আসে। সারাদিন ঘুরেও ঝুড়ির সব সবজি বিক্রি হলো না। ঝুড়ির সবজি ঝুড়িতেই থেকে গেল। সকালবেলা বিনোদ সবজির ঝুড়িটা ফেলে দিয়ে সব সবজি থেতলে দিল, তাই আর সবজিগুলো বিক্রি করতে পারলাম না। আজ রাতে আমি কি খাবো তাহলে? এইসব কথা বলে মিনতি চালের হাঁড়ির কাছে যায় আর দেখে হাঁড়িতে একটাও চাল নেই। হায় ঈশ্বর, হাঁড়ি তো একেবারেই শূন্য। এবার আমি রান্না করব কি করে? পেয়েছি, ঘরে তো কচু শাক আছে। ওই কচু শাক কালো জিরে দিয়ে ভর্তা বানিয়ে খাই। এভাবে অভাব অনটনে মিনতির জীবন কাটছিল। সবজি নিয়ে বাইরে গেলেই তো লোকজন হাজারটা কথা শোনায়। সারাটা জীবন কাটালাম বন্ধা অপবাদ শুনে। বুড়ো বয়সেও আর ছাড় পাচ্ছি না আমি। লোকজনের এসব কথা থেকে মুক্তি চাই আমি আর সবজি বিক্রি করার জন্য লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরবো না। এবার আমি বাড়ির পাশে জমিটাতে ফলের গাছ লাগাবো, আর সেসব ফল মহাজনের কাছে পাইকারি দামে বিক্রি করে দেব। তখন আর রোজ রোজ মানুষের সামনে পড়তে হবে না আমাকে, আর মানুষও আমাকে কথা শোনাতে পারবে না। এরপর বৃদ্ধা মিনতি তার ভাবনা মতোই কাজ শুরু করে দেয়। মিনতি তার বাড়ির পাশেই পরিত্যক্ত জমিটায় কোপাতে থাকে, আর জমি তৈরি হয়ে গেলে মিনতি সেই জমিতে বিভিন্ন রকমের ফলের বীজ রোপণ করে। যাক বাবা, অবশেষে বীজ রোপণ করতে পারলাম। এবারে গাছ হওয়ার অপেক্ষা। তারপর এমন যত্ন পরিচর্যা করব যে তাড়াতাড়ি গাছ বড় হবে আর ফলও ধরবে। এসব কথা বলে মিনতি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর এর 2 দিন পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে। আমি খুশি হব না দুঃখ পাবো কিছুই বুঝতে পারছি না। পুরো জমি মিলে শুধু 2টো আঙ্গুর গাছ হয়েছে, আর একটা বীজ থেকেও গাছ বের হয়নি। কিন্তু 2 দিনেই ওই আঙ্গুর গাছ দুটো এত বড় হলো কি করে? যাই হোক, আজ থেকে এই গাছ দুটোর পরিচর্যা শুরু করি, তারপর দেখি কি হয়। এরপর মিনতি আঙ্গুর গাছের গোড়ায় জলও দেয়। এর 1 দিন পরেই আবারও এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। এবার বুঝি আমি পাগল হয়ে যাব। এসব আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? একটা গাছে সোনার আঙ্গুর আর আরেকটা গাছে রঙিন আঙ্গুর। আমি কি সত্যি দেখছি? হাতে একবার চিমটি কেটে দেখবো নাকি? মিনতির কথা শেষ হতে না হতে সেখানে লাল পরী ও নীল পরী প্রকট হয়। এ দেখে মিনতির আশ্চর্যের আর শেষ থাকে না। আমি কি তোমায় চিমটি কেটে দেখবো নাকি? আহা লাল পরী, সবসময় মজা কেন করিস বলতো? না বুড়ি দিদা, তুমি স্বপ্ন দেখছো না। তুমি তোমার চোখের সামনে যা দেখছো তা সব সত্য। আসলে তুমি যেদিন কষ্ট করে জমি প্রস্তুত করছিলে,
তখন আমরা এই দিক দিয়ে উড়ে যাচ্ছিলাম, আর তখন আমরা দেখতে পাই তোমার ঝুড়ির সব বীজগুলো নষ্ট। তাই তোমার কষ্ট দেখে আমরা তোমাকে সাহায্য করতে চাইছিলাম, যাতে তুমি পচা বীজগুলো রোপণ করে ধোঁকা না খাও। আর তাই সেদিন রাতে আমরা তোমার জমিতে জাদুর আঙ্গুরের বীজ রোপণ করে দেই, আর সেই বীজ থেকেই এই জাদুর আঙ্গুর ফলের গাছ দুটো হয়েছে, একটা সোনার আঙ্গুর আর একটা রঙিন আঙ্গুর। এসব তোমরা কি বলছো দুই পরি দুই আঙ্গুর গাছ? তাই তো বলি, এত তাড়াতাড়ি করে গাছ হলো কিভাবে, আর এমন আঙ্গুরই বা ধরলো কি করে? এবার নিশ্চয় সবটাই পরিষ্কার। শোনো দিদা, এই সোনার আঙ্গুর বিক্রি করে তোমার চাহিদা তুমি পূরণ করতে পারবে, আর এই রঙিন আঙ্গুরগুলো তোমার খাবারের চাহিদা পূরণ করবে। এই রঙিন আঙ্গুর থেকে একটা করে আঙ্গুর হাঁড়িতে রাখলে আর হাঁড়ির ঢাকনা লাগিয়ে রাখলেই এই হাঁড়িতে তোমার খাবার চলে আসবে। তখন আর তোমার কোনো অভাব থাকবে না গো দিদা। তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তোমরা এই বুড়ির কষ্ট দূর করলে গো। ধন্যবাদ দিতে হবে না দিদা, আমরা যে এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য নিয়োজিত, আর আমরা গরিব অসহায়দের এভাবেই সাহায্য করি। এসব কথা বলে লালপরি ও নীলপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর দুই পরি দুই আঙ্গুর গাছের সাহায্যে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।